আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। 10,000 টাকায় সিম্ফনি বাংলাদেশ মার্কেটে নতুন একটা চমক নিয়ে এসেছে, যেটার নাম হলো সিম্ফনি ইনোভা 20, অর্থাৎ এই মোবাইলটি 4G। এই ফোনটি প্রাইস বিবেচনায় বেশ দুর্দান্ত লেভেলের স্পেসিফিকেশন দিয়ে মার্কেটে এনেছে সিম্ফনি। বাট এই ফোনটার ওভারঅল পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, অর্থাৎ ফোনটা গেমিং করে কেমন লেগেছে, টুকটাক ফটোগ্রাফি করতে আমাদের কেমন লেগেছে, এবং সেই সাথে এই ফোনটা কি আদৌ আপনাদের কেনা উচিত হবে কিনা 10-11,000 টাকা বাজেট রেঞ্জে, তা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ওয়ারেন্টি কার্ড, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সিম্ফনি ইনোভা 20 মোবাইলটি। এই মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু অনেকটা আইফোনের মতোই, বাট আমি মনে করি এই লুকসটা চেঞ্জ করে সিম্ফনির উচিত নিজস্ব কোনো একটা ইউনিক লুকসে আসা, বিকজ এই লুকটা অনেক হয়েছে। যাই হোক, রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই এই ফোনের পলিকার্বনেটের তৈরি। তাছাড়া পুরো মোবাইলটা জুড়ে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকার কারণে ফোনটা হাতে নিয়ে দূর থেকে দেখতে বেশ প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। সেই সাথে 6.52 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ফোনটার ডিসপ্লে বেশ বড় সড়ো হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন এই ফোনটা ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি আমরা সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পেরেছি, বাট দুই হাতে কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করা যায়। সিঙ্গেল হ্যান্ডে আসলে একটু বেশি বড়ই লাগে, বিকজ এই ফোনটা চওড়া একটু বড়। এছাড়া মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 45টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড ফোন, যেটা আমরা ভিডিওর শুরুতেই বলেছি, এবং সেই সাথে এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন। এবং এই ফোনটা যদি আমি ইউআই পারফরমেন্সের কথা বলতে চাই, 90 হার্জ রিফ্রেশ রেট থাকা এই ফোনটা মোটামুটি আমরা একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তবে ইউআইতে সামটাইমস কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, কিছুটা টাচ ডিলেও রয়েছে। এছাড়া বাদ বাকি সব কিছু যদি আমি বলি ঠিকঠাক রয়েছে। মাল্টিটাস্কিং করেছি আমরা, অনেকগুলো অ্যাপসও মোটামুটি কমফোর্টেবলভাবে আমরা সফট করে ইউজ করেছি। এই মোবাইলটা হলো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজলিউশন হলো 16x720 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 269 পিপিআই। ফোনটা আমরা আউটডোরে মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। লো ব্রাইটনেস জনিত খুব একটা প্রবলেম ফেস করিনি, তবে আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো আউটডোর ইউজ করে আমরা একটু বেশি মজা পেতাম। এবং মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা ওইভাবে লো ব্রাইটের জনিত কোনো প্রবলেম ফেস করিনি। সেই সাথে মোবাইলটার ডিসপ্লে ঠিক মাঝখানে উপরের দিকে রয়েছিল পাঁচ সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পাশে একটা সাদা কালারের বর্ডার দেওয়া রয়েছে স্ট্রোকের মতো। এই বর্ডারটা খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ আপনার মোবাইলের যত পার্সেন্ট চার্জ থাকে এই বর্ডারটা ততটুকুই থাকে। যদি 100% চার্জ থাকে তাহলে এই বর্ডারটা ফুল থাকে হোয়াইট কালারের, আর যদি চার্জ কমতে থাকে, ধরেন 50% চার্জ থাকলে এই বর্ডারটা 50%ই থাকে। মানে এই বর্ডার দেখে আপনি বুঝতে পারবেন এই ফোনে এক্স্যাক্টলি কতটুকু চার্জ রয়েছে। যাই হোক, এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3S সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার পারফরমেন্সের কথা যদি বলি, আমরা ছবি তোলার সময় ফোকাস করতে কিছুটা ডিলে হচ্ছিল, তার পাশাপাশি ছবিগুলো কালার ডিটেলসও আমরা মোটামুটি ঘাটতি পেয়েছি এবং একটু বেশি শার্প আসতেছিল ছবিগুলো। তবে প্রপার লাইট কন্ডিশনে পোর্ট্রেট মোটামুটি এজ ডিটেকশনটা নাইসলি ধরে রাখতে পারলো, ডাইনামিক রেঞ্জটা খুব একটা ভালোভাবে কভার করতে পারছিল না। তবে নাইট মোডে ওভারঅল ভালোই ছবি উঠতেছিল এই ফোনটা ক্যামেরা থেকে। সেই সাথে মোবাইলটিতে #1080p 30 fps ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি তোলা যাচ্ছিল। কালার ডিটেলসের টুকটাক ঘাটতি ছিল, একটু ছবিগুলো বেশি শার্প করে ফেলতেছিল। তবে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন নাইসলি কভার করতে পারছিল, ডাইনামিক রেঞ্জের আমরা ঘাটতি পেয়েছি। এছাড়া ওভারঅল যদি আলো বেশি ভালো পায় তাহলে ছবি মোটামুটি ভালোই উঠে এই ফোনটার সেলফি ক্যামেরা থেকে। তার পাশাপাশি এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের পারফরমেন্স
এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে, তবে 100% ভলিউমে আমরা কিছুটা ডিস্টরশনে দেখা পেয়েছি ফোনটার স্পিকার থেকে। সো আমি আপনাদেরকে বলবো 70 থেকে 80% ভলিউমে ফোনটার স্পিকার থেকে সাউন্ড শুনেন, তাহলে একদম কমফোর্টেবলভাবে সাউন্ড উপভোগ করতে পারবেন। সে সাথে মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার, এবং এই 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা প্রায় একদিনের থেকে একটু বেশি 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে হালকা পাতলা বেসিক ইউজ করে। আবার যখন আমরা ফোনটা অনেক হেভি ইউজ করেছি, স্পেশালি সিমের ইন্টারনেট ডাটা দিয়ে যখন ফোনটার ভিডিও দেখেছি বা গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,46,776। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা PUBG গেমসটা রান করেছি। 4GB র্যাম হওয়ার কারণে মোটামুটি আমরা গেম প্লে করতে পেরেছি, বাট ল্যাগ ফিলটা করেছি, যেটা খুবই স্বাভাবিক। 6GB র্যাম হলে হয়তো আরেকটু বেশি ভালো পারফরমেন্স পেতাম। তবে এই ফোনটা দিয়ে আমরা F1 গেমসটা খেলেছি একদম কমফোর্টেবল ভাবে, খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি। কিছুটা কালার অ্যাকুরেসির ঘাটতি ছিল, বাট এগুলো বাদ দিলে মোটামুটি ভালোভাবে আমরা F1 গেমসটি এই ফোনে খেলতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলেছি। গেমিং পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। 4GB র্যাম হওয়ার পর মোটামুটি আমরা বেশ ভালোভাবেই ল্যাগিং ছাড়া গেম প্লে করতে পেরেছি। ফুটবল গেমিং পারফরমেন্স ওভারঅল আমার কাছে এই ফোনে যথেষ্ট ভালোই লেগেছে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে, এই ফোনটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়েছে। সেটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 10,199 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা যা ছিল, অর্থাৎ এটা ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আলোচনা করি। প্রথমে যদি এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, নাম্বার 1 যেটা হলো, এই ফোনটা এই বাজেট বিবেচনায় ভালো ফোন, তবে ইউআইতে একটু ল্যাগ ইস্যুস রয়েছে। ওই জিনিসটা না থাকলে খুবই ভালো হতো। দেন আমি মনে করি এই ফোনটা যদি 6GB র্যামে আসতো, প্রাইস যদি 11,000 টাকা হতো, তাহলে এটা অনেক বেশি ভালো হতো। তখন আমরা সব ধরনের গেমস খেলতে পারতাম। এছাড়া যদি আমি বলি, ক্যামেরা পারফরমেন্স আসলে এই বাজেট বিবেচনায় অন্যান্য ফোনের মতোই, বাট যদি ফোনটার ভালো দিকের কথা বলি, ফোনটার আউটলুক খুবই নাইস। মানে আমি আইফোনের মতো দেখে বলতেছি সেটা ঠিক না, ফোনটাতে এক ধরনের ম্যাট টেক্সচার রয়েছে। দ্যাটস ওয়াই ফোনটা বোঝাই যায় না যেটা বাংলাদেশে তৈরি, বাংলাদেশি কোনো কোম্পানির ফোন। সো আউটলুকে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, বিকজ আগে কিন্তু সাইডের যে প্যানেলগুলো ছিল সিম্ফনির, এটা খুব দুর্বল ছিল। এটাতে কিন্তু বেশ ভালোভাবে ফিনিশিং দিয়ে এসেছে। তার পাশাপাশি রিয়ার প্যানেল থাকা ক্যামেরা পারফরমেন্স আমরা ভিডিওর মধ্যে বলেছি যে ওভারঅল ঠিকঠাক ছিল। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, PUBG টাইপ গেমগুলো আসলে খেলে আপনারা খুব একটা মজা না পেলেও হালকা পাতলা গেমসগুলো খেলতে পারেন, তখন আপনাদের কাছে মজা লাগবে। ওভারঅল গেমিং পারফরমেন্সও যথেষ্ট নাইস, আর এই ফোনটা চার্জ ব্যাকআপও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যাদের বাজেট অ্যাকচুয়ালি 10,000 টাকা থেকে 10,500 টাকার মধ্যে, এবং মোটামুটি একটা ফোন নিতে যাচ্ছেন যেটার চার্জ ব্যাকআপ ভালো থাকে, টক টাইম অনেক বেশি পাওয়া যায়, টুকটাক হালকা পাতলা গেমিং টেমিং করেন, এবং সব থেকে বড় কথা আপনি প্রচুর ভিডিও কনজিউম করেন বা অনলাইনে ক্লাস করেন, তাদের জন্য আমি মনে করি Symphony Innova 20 এই মুহূর্তে ওয়ান অফ দ্য ভেরি গুড চয়েস এই 10 থেকে 10,500 টাকা বাজেট রেঞ্জে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Symphony Innova 20 মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।